আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দর্শক, শ্রোতামণ্ডলী, সবার উপরে দেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অন্য দিনের মতো আজকেও একেবারে মুক্তভাবে দেশের কথা আলোচনা করব। আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করবেন একজন প্রখ্যাত সাংবাদিক, যার সারা জীবন সাংবাদিকতা নিয়ে ব্যস্ত থেকেছেন। দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বর্তমান সম্পাদক অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টা ছিলেন, একজন প্রবীণ সাংবাদিক। এবং আমার মনে হয় আমার জন্য সৌভাগ্য, আমার সারা জীবনের সাধনা মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে যেদিন আমি অস্ত্র সমর্পণ করেছিলাম টাঙ্গাইলের বিন্দুবাসিনী মাঠে, সেদিন যিনি একজন সাংবাদিক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, সেই মাহবুবুল আলম সাহেবকে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি। তার সঙ্গে আলাপ করব। আপনারা আমাদের সঙ্গে শরীক হবেন। জনাব মাহবুবুল আলম, আপনাকে আমাদের দিগন্তের স্টুডিওতে সবার উপরে দেশ অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটি একেবারে খোলামেলা, অতি সাধারণভাবে আমরা করতে চাই। প্রায় সকলেই যার যার স্বার্থ নিয়ে কথা বলার চেষ্টা করে, আমরাও হয়তো বলার চেষ্টা করি, কিন্তু সজ্ঞানে আমরা আমাদের নিজেদের স্বার্থ নিয়ে কথা বলার চেষ্টা করি না। আপনি একজন বিবেকবান মানুষ, সব সময় আপনার বিবেক আপনাকে চালিত করেছে। আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, সেই জন্যে আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব, আপনি ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং আল্লাহ হয়তো আপনাকে রহম করেছিল। ইয়াজউদ্দিন আহমেদের দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে আর আপনি ছিলেন না। তো আপনি কিভাবে সেই সময় উপদেষ্টা হয়েছিলেন এবং কিভাবে সে পথ ছেড়ে দিলেন, এখান থেকে শুরু করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ বঙ্গবীর কাদের সিদ্দিকী। আপনি জানেন, আপনাকে শুধু আমি নয়, সারা জাতি শ্রদ্ধা আপনাকে করে এবং আপনার যে গৌরবময় ভূমিকা মুক্তিযুদ্ধের সময়, আপনি একা একটা সেনাবাহিনী গঠন করে যেভাবে দেশের স্বাধীনতার জন্যে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে, এই ধরনের দৃষ্টান্ত কিন্তু ইতিহাসে বিরল। আমি আপনার প্রশ্ন থেকে প্রথম শুরু করছি এবং আপনি যখন যুদ্ধ শেষ হলো, আমার যদ্দূর মনে পড়ে 10ই ডিসেম্বর আপনার সেনাবাহিনী টাঙ্গাইল শহর দখল করে নেয়, প্রথম দখল করে নেয়। তার পরবর্তীকালে ভারতীয় বাহিনী এসে আপনার বাহিনীর সাথে যোগ দেয়। তো এই ধরনের আপনি স্বাধীনতা যুদ্ধে এত বড় আপনি অবদান রেখেছেন, সেজন্যে আমি আপনার সম্পর্কে কথা না বলে আমার বক্তব্য শুরু করতে পারছি না। তো আমাকে ক্ষমা করবেন। একেবারে স্বাধীনতা, আপনার যেখান থেকে শুরু করার ইচ্ছে। আমার মনে হয় আমি সেদিন, যেটাকে বলে হিস্ট্রি, আই ওয়াজ উইটনেস টু হিস্ট্রি, ইতিহাস আমি দেখলাম। স্বাধীনতার পর আপনি আপনার অস্ত্র কারোর কাছে কিন্তু জমা দেননি। যখন অ্যাপিল হলো যে না, অস্ত্র যার যার কাছে যা আছে জমা দাও, আপনি দেননি। আপনি, আমার যতটুকু মনে পড়ে, যদি মাই মেমোরি ডাজ নট ফেইল, আপনি বলেছিলেন বঙ্গবন্ধু জাতির জনক যিনি, যার আহ্বানে আপনি যুদ্ধ করেছেন, শুধু তার কাছে। ছোট ছিলাম তো, কোনো অস্ত্র তারা দেন নেই আমাদেরকে, আপনি নিজে নিয়েছেন আপনার। তো আমরা অনেক কষ্ট করে যুদ্ধ করে পাকিস্তানিদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছিলাম। তাই আলতু ফালতু কারো কাছে অস্ত্র দেওয়ার ইচ্ছেটা ছিল না। এবং পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পাকিস্তানের লালিত পালিত পুলিশদের হাতে অস্ত্র ফেরত দেওয়ার ইচ্ছে ছিল না। সেই জন্য বলেছিলাম যে যার আহ্বানে অস্ত্র হাতে নিয়েছি
সম্ভব হলে তার হাতেই অস্ত্র দেব, এবং এবং আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছিল। উনি ঢাকা থেকে শত ব্যস্ততা সত্ত্বেও উনি চলে গেলেন আপনার কাছে, দেখা আপনার সাথে দুটা উদ্দেশ্য ছিল, শুধু যে অস্ত্র জমা নেওয়া তা না, আপনার সঙ্গে একটা দেখা হবে, তার সাক্ষাৎ হবে, যে যুবক, আপনি তখন যুবক ছিলেন, যে যুবকটি এভাবে জীবনকে বাজি রেখে যে দেশের জন্য তার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ করেছে, তার সাথেও একটা সাক্ষাৎ হবে। যাই হোক, এটা ইতিহাস, এবং সেই ইতিহাসে আমরা সবাই গর্বিত, দেশবাসী গর্বিত। আর তারপরে যখন আপনি অস্ত্র দিলেন, সেই যে একটা দৃশ্য, সেই দৃশ্যটা এখনো কিন্তু আমার চোখের সামনে ভাসছে, ওটা আমি বলতে পারবো না। আমার কেন যেন মনে হলো, এই একটা জাতি, যে জাতিতে কাদের সিদ্দিকীর মতো যোদ্ধা রয়েছে, সেই জাতি কোনোদিন আর পিছে থাকতে পারবে না, এগিয়ে যেতেই হবে সেই জাতিকে। এবং আপনি, আমার এত বছর, 40 বছর পর যখন আমি পিছিয়ে তাকাই, আমার মনে হয় আপনি সঠিক সিদ্ধান্তটি নিয়েছিলেন বঙ্গবন্ধুর হাতে অস্ত্র সমর্পণ করে, এবং সেটা একটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে লিপিবদ্ধ করা আছে। আর আমার এটাকে আমি ক্ষণস্থায়ী বলবো, কারণ মাত্র 3 মাসের নিচে আমরা উপদেষ্টা ছিলাম। কিভাবে উপদেষ্টা হলাম তা আমিও এখনো বুঝতে পারিনি, কারণ প্রফেসর ইয়াজউদ্দিন আমাকে সরাসরিভাবে বলেননি কখনো যে আপনাকে উপদেষ্টা করার ইচ্ছা আমার আছে বা কিছু, এগুলো আমাকে বলেননি কখনো। আমার সাথে তার সাক্ষাৎ 2 বার হয়েছিল আগে। আমি আহ্বান পেয়েছিলাম ক্যাবিনেট সেক্রেটারি থেকে, তিনি আমাকে জানালেন যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপযুক্ত উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, ইত্যাদি ইত্যাদি বললেন। স্বাভাবিকভাবেই আমি অত্যন্ত খুশি হয়েছিলাম এই কারণে যে আমি ভাবলাম 3 মাসের মতো অল্প সময় হলেও এই সময়টাতে আমি হয়তো দেশের কিছু কাজ আমি করতে পারবো। কিন্তু আপনি জানেন, আমরা এই তত্ত্বাবধায়ক সরকার শুরু করার পরেই আমাদের শুরুটাই হলো কিন্তু একটা, এটাকে কি বলা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে শুরু হলো। বিভিন্ন কারণে তৎকালীন রাজনৈতিক অবস্থা, তারপর সরকারের নীতি, ভোটার লিস্ট ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো এভাবে জটিল আকার ধারণ করলো। তারপর আপনার চিফ ইলেকশন কমিশনারের কি হবে ইত্যাদি বিষয় নিয়ে, যে এগুলোকে সুরাহা করতে করতে কিন্তু আমাদের সময়টা পেরিয়ে গেল। তবে কয়েকটা জিনিস করতে পেরেছিলাম, এবং আমি বলবো যে তখন রাজনৈতিক 2 নেতৃবৃন্দ, তার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলের নেত্রী, দুজনের সাথেই আমরা কথাবার্তা বলেছি, এবং আমার মনে হয়েছে তখন যে তারা, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী যা চেয়েছিলেন তা খুব বেশি চাননি, ভোটার লিস্ট আপডেট করা, কারণ ইলেকশনের পক্ষে ছিলেন বলে আমার ধারণা হয়েছিল। যাই হোক, পরবর্তীকাল যা হয়েছে ঘটেছে ডেভেলপমেন্ট, সেটা ইতিহাসেরই অংশ, আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের অংশ, সেটা আমরা সবাই জানি। এবং তারপর আমাদের পর কিভাবে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার এসে ক্ষমতা দখল করলো সেটাও সবারই জানা। এবং সংবিধানের কোথাও ওই ধরনের দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার 2 ইলেকশনের মাঝখানে হওয়ার কোনো প্রভিশন নেই বলেই আমার ধারণা ছিল। যাই হোক, সেটা হয়েছে, তারা ইলেকশন করেছে, ইলেকশনে নতুন একটা সরকার এসছে, এটাই আমাদের জন্যে আনন্দের সংবাদ। তারা, তাদের নেচার যাই হোক না কেন, তারা একটা ইলেকশন করতে কিন্তু সমর্থ হয়েছিল, যেটা আমরা পারিনি আমাদের সময়। সেটা বিভিন্ন কারণে, আপনি জানেন, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। এবং এই ইলেকশনের পরে একটা কথা হচ্ছে, যে কোনো গণতান্ত্রিক দেশে আপনার নির্বাচনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটাকে আমরা বলি, ওই নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ এই নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে এবং তারাই সরকার গঠন করে, যারা গরিষ্ঠ পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে। সুতরাং সেটা হলো আমাদের এই যে দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার,
তার কর্মকাণ্ড সম্পর্কে সবাই অবহিত আছে। কত মানুষ যারা কারাভোগ করেছেন, জেলে গেছেন, দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছে, তারপরে দেশে ফেরার পর আবার কারাবন্দী হয়েছেন, এগুলো কিন্তু এই সাম্প্রতিক কালের ইতিহাসের অংশ এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে একটা জিনিস আবার আমরা যা দেখতে পাচ্ছি আমাদের দেশে, রাজনৈতিক অঙ্গনে কিন্তু শান্তি বিরাজ করছে না, যে কোনো কারণেই হোক শান্তি বিরাজ করছে না। এবং ধরুন এই আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা যেহেতু আপনি বললেন, এই তত্ত্বাবধায়ক সরকার নিয়েই এখন আবার আরেকটা রাজনৈতিক অঙ্গন গরম হয়ে উঠছে। আপনার ক্ষমতাশীল দল বলছেন তত্ত্বাবধায়ক সরকার। আচ্ছা, আপনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়েছে, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, আমার মন্তব্য হলো কি, আমি যেহেতু উপদেষ্টা ছিলাম, আমি বলবো না যে না তত্ত্বাবধায়ক সরকার থাকতেই হবে, এরকম কোনো গো আমার নেই। তবে একটা জিনিস হলো, আমি মনে করি যে কারণে তত্ত্বাবধায়ক সরকার করার জন্য দুটি বড় দল দেশের যারা যারা আন্দোলন করেছিলেন, সেই কারণগুলো এখন আছে কি নেই সেটা বিবেচনা করে দেখতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে যে দেশের দুইটি বড় দলের একটি দল যদি বলে যে না তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে এবং আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করব, এবং আরেকটা দল যদি বলে যে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, তাহলে কি হয়? আপনার রাজনৈতিক সংঘাত শুরু হয়। এবং এই রাজনৈতিক যে সংঘাত বা সংঘর্ষ যেটাই আমরা বলি না কেন, সেটা কিন্তু কোনো গণতন্ত্রের জন্যে, কোনো দেশের আপনার ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। সেজন্য আমি মনে করি যে আলোচনার মাধ্যমে হোক, সমঝোতার মাধ্যমে হোক, যেভাবেই হোক তাদের মধ্যে একটা জায়গাতে তাদের পৌঁছতে হবে এবং সেখান থেকেই কিন্তু নির্বাচনের দিকে এগোতে হবে। নির্বাচনের বেশি বাকি নাই, 2 বছরেরও কম সময় বোধ রয়েছে। আর যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে কি ধরনের নির্বাচন হবে বা পরবর্তীকালে কি হবে সেটা বলা অত্যন্ত দুষ্কর। আমাদের দেশে দেখুন আমরা এই দুইটা পার্টিকে একসাথে করার জন্য কিন্তু অনেক চেষ্টা হয়েছে। আপনার তাদের যে বিভেদ, এগুলোকে কমিয়ে আনার জন্যে এই দুই দলের মহাসচিবরা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের কি অবস্থা হয়েছে আমরা সবাই জানি। এর আগে অস্ট্রেলিয়ার স্যার নিনিয়ান, ওনাকে আনা হয়েছিল, উনি এসেছিলেন, উনি এসে দুই দলের সাথে কথা বললেন, কিন্তু কোনো কিছুতেই সুরাহা হলো না কিছু। একটা সময়ে শুধু দুইটা পার্টি এক হলো, এটা এরশাদের বিরুদ্ধে, এরশাদের পতনের আন্দোলনের সময় এক হলো, এবং সেই সময়ই আপনার তত্ত্বাবধায়ক সরকারের এই যে পদ্ধতিটাকে, এখন তো আবার হোসেন মোহাম্মদ এরশাদ বিরুদ্ধে এই দুই দল এক নেই, উনি তো এক গ্রুপের সঙ্গে হোসেন মোহাম্মদ এরশাদ এখন যুক্ত আছেন। হোসেন মোহাম্মদ এরশাদ এক গ্রুপের গ্র্যান্ড অ্যালায়েন্সের আমি আপনাকে একটা প্রশ্ন করি যে এই যে দুইটা বৃহৎ রাজনৈতিক দল, এরাই বড় না দেশের মানুষ, সার্বিকভাবে দেশের মানুষ বড়? নিঃসন্দেহে দেশের মানুষই বড়। কিন্তু তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার দেশের মানুষকে সচেতন করার জন্য অথবা দেশের মানুষের যে কর্তব্য সেইটা করার জন্য অতটা সময় দিয়েছে বলে কিন্তু আমার মনে হয়নি যে যতটা দুটি দলকে সোজা পথে অথবা একত্রিত আসতে অথবা সমঝোতা আসতে যে চেষ্টা করা হয়েছিল, ততটা জনগণকে গুরুত্ব দিয়ে কিন্তু অতটা চেষ্টা করা হয়নি। জি, এটা আপনি যেটা বলেছেন আপনার দৃষ্টিকোণ থেকে এটা শতকরা শতভাগই এটা সঠিক বলে মনে করি। তবে যেভাবে করা হয়েছিল সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর প্রধান রাজনৈতিক দলগুলোকে জনসাধারণের প্রতিনিধি হিসাবে বিবেচনা করে শুধু তাদের সাথেই কথাবার্তা বলা হয়েছিল। এটা একটা আমি এই বিষয়ে আরেকটা জিজ্ঞেস করি যে আপনারা যখন ছিলেন তখন খুব সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারটা ছিল সিভিলিয়ানদের তত্ত্বাবধায়ক সরকার। জি, আপনাদের পরে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, কথাটা হয়েছিল ওরকমই যে সিভিলিয়ানদেরই তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সম্পূর্ণভাবেই বাস্তব হচ্ছে যে এটা মিলিটারিদের
পরামর্শ দেওয়া অথবা মিলিটারিদের সাপোর্ট করা তত্ত্বাবধায়ক সরকার। মিলিটারিদের এত বেশি কোনো সরকারে যদি প্রভাব থাকে তাহলে মিলিটারিদের চরিত্র নষ্ট হবে নাকি? আমরা চাই মিলিটারিরা প্রফেশনাল হোক। আমাদের দেশের আর্মি প্রফেশনাল, এখন ভালো ট্রেনিং নিচ্ছে, ভালো পড়াশোনা করছে, তারা সেই অবস্থায় থাকুক, থাকলে দেশের জন্য মঙ্গলকর হবে। কারণ আমি দেখেছি এনডিসি আমাদের আছে, স্টাফ কলেজ, সেখানে আমাদের ক্যাডেটদের এবং যারা ট্রেনিস তাদের যে ক্যালিবার আমি দেখেছি, আমি মাঝে সাঝে যাই, তারা আমাকে ইনভাইট করে বক্তৃতা করার জন্য যাই। আমি কিন্তু সত্যি খুবই গর্বিত যে আমাদের দেশের এখন যে আর্মির যারা রয়েছেন, আর্ম ফোর্সেস, তাদের কিন্তু ক্যালিবার খুবই ভালো, লেখাপড়া ভালো, ট্রেনিং ভালো, অন দি জব ট্রেনিং যেগুলো হয় সেগুলো ভালো। সুতরাং তারা যদি দেশের প্রতিরক্ষার ব্যাপারে যদি আরও বেশি মনোনিবেশ করে, আরও যোগ দেয়, তাহলে আমাদের দেশের জন্য অত্যন্ত মঙ্গল। কারণ একটা হলো যে মিলিটারিরা তো দেশ চালাবার জন্য নয়, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য নয়, তারা তো, যেটা জেনারেল মঈন ওনার বক্তব্যে বারবার করে বলতেন যে আমরা একটা সহায়ক শক্তি হিসাবে এসে, আমাদের কাজ গভর্নমেন্ট চালানো আমাদের কাজ না। যদিও প্রকৃতপক্ষে সেই 2 বছর কিন্তু সবকিছু তারাই তিনিই চালিয়েছেন, ধরেন এরকম তারাই চালিয়েছেন। সুতরাং এটা অন্যান্য দেশে যেরকম আছে, দেখেন আপনি পৃথিবীর বহু দেশ দেখেছেন, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন, আমরাও কিছু কিছু দেখেছি। যেখানে আর্মি যত প্রফেশনাল হয় সেই দেশের জন্যই কিন্তু ততটাই মঙ্গলকর। আমেরিকান আর্মি দেখেন, এত বড় আর্মি, চাইনিজ আর্মি এখন পৃথিবীতে বিরাট আর্মি হিসাবে আত্মপ্রকাশ করেছে, এফিশিয়েন্ট, ভেরি এফিশিয়েন্ট আর্মি। কারণ তারা শুধু তাদের প্রফেশন নিয়েই ব্যস্ত থাকে। ইন্ডিয়ান আর্মি প্রফেশন নিয়েই ব্যস্ত থাকে। এবং আজকাল কিন্তু খুব অল্প সংখ্যক দেশে, এই মালিতে একটা ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, তারপরে আরেকটা কোন দেশে হলো, এই একটা দুইটা দেশে এখন এরকম হয়েছে। আর তাছাড়া কিন্তু এখন আর নেই। এই রিয়েলাইজেশনটা কিন্তু এসে গেছে যে দেশ চালাতে হবে জনসাধারণের প্রতিনিধিদের। না, আমিও কিন্তু রাস্তাঘাটে অথবা আর্মির যারা খুব সাধারণ মানুষ, তাদের কাছ থেকে শুনেছি তাদের রাষ্ট্র চালাবার খুব একটা আগ্রহ নেই। না, তাদের আগ্রহ নেই। এবং একটা মজার ব্যাপার হলো যে আমাদের সেনাবাহিনীর সদস্যরা বাইরে যখন সেবা করতে যায় শান্তিরক্ষী বাহিনীতে, তখন ওরা ভীষণ প্রশংসা পায়, মানুষ তাদেরকে বিশ্বাস করে, ভালোবাসে। কিন্তু তারাই কি কারণে যেন নিজের বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, ভালো আচরণ করতে পারে না। এই ব্যাপারটা ঠিক বুঝে তখন তো সিনারিওতে পাল্টে যায়। তাদের কাছেই তখন হয় কি, আনরেস্ট্রেইন ক্ষমতা কোনো সময় ভালো না। ক্ষমতার মধ্যে তো আপনার একটা আসলে কি আমাদের আর্মির আমাদের দেশের মানুষের সঙ্গে সব থেকে ভালো আচরণ করা উচিত, না আমাদের আর্মির বিদেশে যেয়ে সব থেকে ভালো আচরণ করা উচিত? আমি মনে করি আমাদের দেশের আর্মির দেশের মানুষের প্রতি যেরকম শ্রদ্ধাশীল হওয়া উচিত, বাইরে যখন যায় বিদেশের মানুষের সাথে একই রকম শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি আপনাকে ছোট্ট একটা কথা বলছি। আমি 2 বছর আগে একবার আমেরিকাতে গেলাম। সেখানে একটা আর্মির এক অফিসারের প্রমোশনের একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার পরে শুনলাম একজন কংগ্রেসম্যানের অফিসে, তখন বললো যে তুমি বাংলাদেশ থেকে এসছো? হ্যাঁ, বাংলাদেশ থেকে আমাদের একটা বড় কোর্স হয়েছিল, সেখানে বাংলাদেশের একজন অফিসার হি স্টুড ফার্স্ট। এটা কিন্তু গ্লোবাল কম্পিটিশনে। আমার মনটা আপনি খুশিতে ভরে গেল এবং আমি এত গর্ব অনুভব করলাম যে আমাদের দেশের অফিসার। সুতরাং আমি সেইভাবে বলছি, আপনি যেটা বললেন আপনার কথা সূত্র ধরে, যে সেই অফিসারটা যখন আমাদের দেশে আসবে আমাদের সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, একই রকমভাবে আমরা আশা করব সেও আমাদেরকে সম্মান করবে, আমাদের শ্রদ্ধা করবে। এটাই সম্পর্ক হওয়া উচিত। আচ্ছা, আমরা একটু বিরতিতে যেতে চাই, আবার এসে একই প্রসঙ্গ নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর এসে আবার আলোচনা করব মাহবুব আলম সাহেবের সঙ্গে।
কি খবর? ভালো, মালিক এইবার বিকাশে বেতন দিছে, ক্যাশ করুম। কত ক্যাশ করবা? পুরাটা না, দেও 2000। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় বিকাশ মোবাইলে মুহূর্তে দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন ডায়াল করুন *247#। বর্তমানে রবি ও গ্রামীণফোন নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। এই শুনেছিস আবিরের জন্য কি হয়েছে? হ্যাঁ, এখন কি করব? আবিরকে বাঁচাতে এগিয়ে আসুন, আবিরকে সাহায্য করুন। হোয়াট? আপনাকে নিয়ে এমন বিভ্রান্তি এড়াতে জলদি আপনার বন্ধ বাংলালিংক সংযোগটি চালু করুন আর যে কোনো পরিমাণ রিচার্জের উপর উপভোগ করুন 300% বোনাস। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। আরে খা খা, না দোস্ত, তোরই চাঁদার টাকার খাবার। বাংলা ফেসিয়াল টিস্যু, বাংলা কিচেন টাওয়েল, বাংলা পেপার ন্যাপকিন, বাংলা টয়লেট টিস্যু, স্বাস্থ্যসম্মত ও পরিমাণে বেশি। বাংলা টিস্যু, আমাদের টিস্যু। ব্ল্যাক হর্স এখন স্ট্রবেরি স্বাদে। স্ট্রবেরি নির্যাস থেকে তৈরি ব্ল্যাক হর্সের প্রতিটি ক্যান এবং পিইটি বোতলের সাথে আছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পাবেন একটি নিশ্চিত পুরস্কার। কার, মোটরসাইকেল, রঙিন টিভি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি, ব্ল্যাক হর্স ক্যাপ, ক্যান্ডি। ব্ল্যাক হর্স স্ট্রবেরি স্বাদে অবরূপে। ব্ল্যাক হর্স, সোর্স অফ পাওয়ার। জীবনের আজব রং বোঝা বড় দায়। পাপারা পাপারা পারা, কখনো প্রেমের রং, কখন বাজে দৃষ্টি, ঝাল মিষ্টি, কখনো বা ভেরি গুড, কখনো বা ভেরি ব্যাড। এই রোদ বৃষ্টি চাটনি, ঝাল মিষ্টি। বিডি ফুড, গুড ফুড। সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই তো, আমি ভালো আছি। ওনার আসল সমস্যাটা কি? ও ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বাসা থেকে বের হয়ে যায়। আপনি ঘুমের মধ্যে কোথায় যান? কোথায় যাই মানে? আইটম আপ করতে যাই। স্বপ্নে যে টাকাগুলো দেখি সেগুলো দ্বিগুণ করতে হবে না? সবাই এখন দ্বিগুণ করার স্বপ্নে বিভোর, কারণ বাংলা লিংক দিচ্ছে রিচার্জে 100% বোনাস। অফারটি উপভোগ করতে আরইজি লিখে SMS করুন 7324 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। Royal Tiger Energy Drink. Recharge yourself. এই চল, রেডি? সময় থেমে যায়। সরি, দূর একটু কফি খাইতে বলে জোশ পাইতাম। এত রাতে তোমারে কফি কে দিব মামা? হেই, আমার কাছে কফি আছে, খাবা? তাজা কফির সম্পূর্ণ স্বাদ নিয়ে কফি ক্যাপ ক্যান্ডি। সময় থেমে যায়, তারাগুলো গান গায়, শুধু তোমারই আশা। কফি ক্যাপ ক্যান্ডি, যখনই চান তখনই কফি। বাংলা ফেসিয়াল টিস্যু, বাংলা কিচেন টাওয়েল, বাংলা পেপার ন্যাপকিন, বাংলা টয়লেট টিস্যু, স্বাস্থ্যসম্মত ও পরিমাণে বেশি। বাংলা টিস্যু, আমাদের টিস্যু। ব্ল্যাক হর্স এখন স্ট্রবেরি স্বাদে। স্ট্রবেরি নির্যাস থেকে তৈরি ব্ল্যাক হর্সের প্রতিটি ক্যান এবং পিইটি বোতলের সাথে আছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পাবেন একটি নিশ্চিত পুরস্কার। কার, মোটরসাইকেল, রঙিন টিভি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি, ব্ল্যাক হর্স ক্যাপ, ক্যান্ডি। ব্ল্যাক হর্স স্ট্রবেরি স্বাদে অবরূপে। ব্ল্যাক হর্স, সোর্স অফ পাওয়ার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম মাহবুবুল আলম সাহেবের সঙ্গে। আশা করি আপনারা আমাদের সঙ্গেই আছেন। আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি।
মাহবুব ভাই, আমরা বেশ কিছু আলোচনা করছিলাম, আবার একটা প্রসঙ্গে আসতে চাই। আপনি যখন উপদেষ্টা ছিলেন, একদিন হঠাৎ করেই সকালবেলা আপনাকে ফোন করেছিলাম। আমি প্রথম অবস্থায় আশা করিনি যে ফোনটা আপনি ধরবেন। আপনি ফোন ধরেছিলেন। ফোন করেছিলাম সেই সময় রাজনৈতিক দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের আনুষ্ঠানিক আলোচনা হচ্ছিল সেই বিষয়ে। আপনি সেই প্রসঙ্গে একদিন আমাকে বলেছিলেন, আমি যখন বলেছিলাম যে আপনি সরাসরি আমার ফোন ধরলেন, আমার খুব ভালো লেগেছে। আপনি আমাকে বলেছিলেন যে কাদের সিদ্দিকী, আপনার ফোন আমি তো ধরা দূরের কথা, প্রেসিডেন্টকে ফোন করলেও তার সরাসরি ধরা উচিত। কিন্তু অনেক সময় কিন্তু আমরা অনেককে ফোন করে তাকে ধরতেও পারি না, এবং তারপরেও তখন যারা জানেন, এখনকার নতুন যারা ক্ষমতাবান, তারা কিন্তু আর আমাদেরকে সেই ফোনটার উত্তর দেওয়ার কথা চিন্তাও করেন না। এই আমার মনে হলো আজকে স্টুডিওতে এসেছেন, সেই জন্য এই প্রসঙ্গটা আপনাকে জিজ্ঞেস না, এটা আপনার বলার, ধন্যবাদ আপনাকে এটা বলার জন্য। আমি সাধারণত ফোন নিজেই ধরি, চেষ্টা করি ধরার। প্রত্যেক দেশই দেখেন, আপনি আমেরিকার দিকে তাকান, এত বড় দেশ, এত ধনী দেশ, শক্তিশালী দেশ, সেখানেও কিন্তু মার্কিন প্রেসিডেন্ট কিছু কিছু লোক থাকে যাদের ফোন ধরেন, যাদের ফোন তিনি রিসিভ করেন। সে একজন গায়ক হতে পারে, নাম করা, সে একজন অ্যাথলেট হতে পারে, খেলোয়াড় ভালো নাম করা, যার যার ফিল্ডে একটা স্বনামধন্য কোনো ব্যক্তি হলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ধরে। এই আরেকটা ছিল পণ্ডিত নেহেরুর এই গুণটা ছিল, তিনি দিলীপ কুমার তার বন্ধু ছিলেন, অমুকে তার বন্ধু ছিলেন, এরকম ধরনের বিভিন্ন পেশার লোক, বিভিন্ন শ্রেণীর লোক, উঁচু দরের লোক, তাদের উনি বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন এবং তাদেরও সেভাবে ধরতেন। এখন আপনি একজন এত উঁচু মানের একজন লোক, আপনার ফোন তো স্বভাবতই, আমি যেটা বলেছিলাম ঠিকই জেনে শুনেই বলেছিলাম যে আপনার ফোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তাদেরই ধরা কথা আর কি, এবং আমার বিশ্বাস তারাই ধরেন, আপনার ফোন ধরে থাকেন। আসলে প্রবীণ মানুষদের চিন্তাটা প্রবীণ থাকে, যে সম্মান করে সে সম্মান পায়। আমাদের দেশে এখন এটার একটু বিরলই হয়েছে। বঙ্গবন্ধু নিজেও আমাদের ফোন ধরতেন। আমি ভারতে বহু বছর নির্বাসনে ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল ইন্দিরাজির সঙ্গে ফোনে কথা বলতে। অটল বিহারী বাজপেয়ীজির সঙ্গে আমি ফোনে বেশ কয়েকবার কথা বলেছি। প্রণব মুখার্জি এখন বাংলাদেশে ভারতের একজন সবচেয়ে প্রবীণ প্রধান, তার সঙ্গে আমরা বড় ভাইয়ের মতোই তার সঙ্গে কথা বলতে পারি। খুবই ভালো মানুষ। আমি অন্য একটা প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করতে চাই, একটা জ্বলন্ত প্রশ্ন। আপনি তো প্রবীণ সাংবাদিক, বহু বছর সাংবাদিকতা করেন। সাগর রুনি বলে দুটো সাংবাদিক, ওরা কিছুদিন আগে মারা গেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব দম্ভ করে বলেছিলেন 48 ঘন্টার মধ্যে তদন্ত করে বিচার টিচার করে ফেলবো। আবার এক পর্যায়ে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে জিনিসটাকে দেখাশোনা করছেন। আমি তো একটু মুখ পোড়া লোক, আমি সেই সময় বলেছিলাম 48 ঘন্টা তো দূরের কথা, 48 দিনেও হবে না, 48 সপ্তাহ পারবে না, এমনকি 48 মাসেও এটা সঠিক বিচার করতে, তদন্তও করতে পারবে না, বিচারও করতে পারবে না। হ্যাঁ, জজ মিয়া সাজানোর জন্য কারো যদি চেষ্টা থাকে তাহলে এটা সম্ভব। এবং এই সাগর রুনির এই হত্যাটা একটা সাংবাদিকতা জগতে একটা মস্ত বড় প্রভাব ফেলেছে। এই সম্পর্কে আপনি যদি কিছু মন্তব্য করেন। দেখেন, এর আগে আমি আরেকটা টেলিভিশন চ্যানেলে এই প্রোগ্রামটা করেছিলাম, সাগর রুনির ব্যাপারে প্রোগ্রাম করেছিলাম। এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন, কেউ হলফ করে বলতে পারবে না একটা জোড়া খুন হয়েছে, আমি মনে করি হাই প্রোফাইল মার্ডার, এবং সেটা চট করে 24 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে বের করে ফেলবে, এটা তো কেউ বলতে পারে না এইভাবে। আপনার সব জায়গাতে দেখা যায়, আমরা দেখেছি তদন্ত তার নিজস্ব গতিতে চলবে, এবং আমরা আশা করি যে এরকম ধরনের একটা হত্যাকাণ্ড হলে পুলিশ যথাশীঘ্র সম্ভব অন্ততপক্ষে 2-1টা যাদেরকে সাসপেক্ট করা হয়, প্রাইম সাসপেক্ট, ওরকম ধরনের লোকরা তো আপনার অ্যারেস্ট করেই থাকে। তো এখানে যে একদম কিছুই করা যাচ্ছে না, এটা কিন্তু অত্যন্ত হতাশাব্যঞ্জক। কিছুই করা যাচ্ছে, এবং
দেখুন এই জন্যে সাংবাদিকরা বিভিন্ন রকমের প্রোগ্রাম দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার কথাও বলা হয়েছিল। সর্বশেষ আমি যেটা শুনলাম যেরকম বলা হয়েছে যে না, খুবই শিগগির আপনার এটার একটা ফলাফল দেখা যাবে। এটা খুবই আশাবাঞ্জক যদি এটা সত্যি হয় এবং এটা যদি অনুসন্ধান যদি সেই দিকে যেয়ে থাকে এবং যদি তাদেরকে ধরা সম্ভব হয়, তা আমি তো সবাইকে মোবারকবাদ জানাবো। কিন্তু লেট আস সি, ওয়েট অ্যান্ড সি, আমরা দেখি আবার কীরকম হয়। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা কিছু হলেই বলি যে প্রধানমন্ত্রী স্বয়ং এটা দেখছে, অমুক মন্ত্রী এটা দেখছে। এগুলোর মধ্যে কিন্তু এটা সম্ভব না এবং এটা আমরা চাইও না। প্রধানমন্ত্রী নিজে বারবার বলা হয় সব প্রধানমন্ত্রী কেন তদন্তে নেমে যাবেন? ওনার তো এটা কাজ না, ওনার কাজ রাষ্ট্র পরিচালনা করা, সরকার চালানো। আর যারা তদন্ত করে বের করবে তাদের জন্য আলাদা লোক রাখা আছে। আপনার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী রয়ে গেছে, তারা করবে এটা, এবং তারা যাতে করতে পারে সেই তদারকি করার জন্য হয়েছে মন্ত্রিসভা, তারা দেখবে। তা আমি এত হতাশার মধ্যেও আশা করি, কারণ আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুবই আশাবাদী লোক। আমি আশা করি যে সর্বশেষ যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে আমি শুনেছি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যথাশীঘ্র সম্ভব, হয়তো 1 সপ্তাহের মধ্যেই যদি এটা একটা সুরাহা হয়, তাহলে আমাদের সবার জন্য কিন্তু একটা বিরাট আশ্বস্তির ব্যাপার হবে এটা। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, আপনি হয়তো আমার সাথে একমত হবেন। বাঙালি যখনই এক হয়, অভিন্ন হয়, তখনই বাঙালিরা জয়যুক্ত হয়, সবসময় জিতে। এই যে কিছুদিন আগে একটা খেলা হলো, এশিয়ান কাপের খেলা হচ্ছিল, প্রায় জিতে জেতার কাছে। এটা আমি মনে করি তারা জিতেছে, এদের জন্য আমাদের ক্রিকেট টিমকে ধন্যবাদ দেওয়া দরকার। এই কদিন আগে সমুদ্র সীমা নিয়ে আমাদের বার্মার সঙ্গে বা মিয়ানমার সঙ্গে যে বিরোধ ছিল, সে বিরোধে আমরা নাকি জয়যুক্ত হয়েছি। আমরা জয় যে আমরা কিছুটা পেয়েছি এতে কোনো সন্দেহ নেই, আমরা আমাদের ন্যায্য হিস্যার কিছুটা পেয়েছি। কিন্তু আমি শুনেছি যে 9টি ব্লক, মোট 9টি ব্লক, যার কিছু অংশ আমাদের মহিস্বপন সীমার ভিতরে, কিছুটা বাইরে আছে, এর কোনো সিদ্ধান্ত হয়নি। তারপরেও আমরা যতটুকু পেয়েছি ততটুকুতে আমরা নিশ্চয়ই খুশি হয়েছি। এই জন্য সরকার ধন্যবাদ পেতে পারে। সারা দেশবাসী, বিজয়টা সারা দেশবাসীর হওয়াই উচিত, কোনো সরকারের বিরোধী দলের না হয়ে। এই ব্যাপারে আপনি যদি কিছু এই সমুদ্র জয় সম্পর্কে। আমি একটা কথা বলি, দেখেন আবার পিছন দিকে যেতে হয়। বাংলাদেশ হওয়ার পরে কিন্তু 1974 সালে জি বঙ্গবন্ধুই কিন্তু প্রথম এই সমুদ্র সীমানা নির্ধারণের ব্যাপারে প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। তখন কিন্তু আমাদের সরকার ঠিকমতো বসেও আমাদের কোনো এক্সপার্ট ছিল না, বিশেষজ্ঞ ছিল না, আমাদের আইনজীবী এত নাম করা যারা নাকি ল অফ সির উপরে কাজ করেছে এরকম ছিল না। তারপরেও ইনিশিয়েটিভ নিয়েছেন, একটা আইন করে রেখেছিলেন আমাদের জাতীয় সংসদে। তো তারপরে কিন্তু বহু বছর হয়ে গেছে, 74-এর পরে বহু বছর, এবং দুর্ভাগ্যজনক এই যে কোনো সরকারি কোনো উদ্যোগ নেয় নাই সেভাবে। আমরা বারবার তখন বলেছি যে দেখুন, এক্সপার্ট গড়ে তুলুন, এগুলো কিন্তু ওভারনাইট হয় না। আমি চাইলেই কালকে একজন এক্সপার্ট বানাই ফেলতে পারবো না, আমাদের হাতে কোনো 1-2 আছে। অথচ আমাদের যারা প্রতিপক্ষ তাদের কাছে কিন্তু অনেক এই ধরনের অভিজ্ঞ বিশেষজ্ঞ রয়ে গেছে। সে যাই হোক, শেষ পর্যন্ত এসে এটাই ছিল কিন্তু শেষ বছর আমাদের দাবি জানাবার। এবং আমাদের হাতে 2টা অপশন ছিল, একটা হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়া, আরেকটা হলো এই ট্রাইব্যুনালে যাওয়া। এবং এটা একটা আমাদের পজিটিভ পয়েন্ট, দেখেন ট্রাইব্যুনালে কিন্তু ট্রাইব্যুনালে যেতে হয় 2 পার্টির কনসেন্ট লাগে। জি, যদি মায়ানমার বলতে আমি যাব না, তাহলে কি হতো? তাহলে তো আমাদের জন্য ক্রাইসিসটা আরো বেশি ঘনীভূত হতো। যদি ইন্ডিয়া বলতে আমি যাব না, তা আমরা কি ওদেরকে কি করে জোর করে আমরা ওদের থেকে কি আদায় করতে পারতাম? এইসব জিনিস কিন্তু আমাদের দেখতে হবে। এটা আপনি যেটা যথার্থই বলেছেন, যেটা কোনো রাজনীতির বিষয় না, এটা হলো জাতীয় স্বার্থের বিষয়। আমি আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই, সময়ের সঙ্গে তো পারা যায় না। আপনি একজন প্রবীণ সাংবাদিক,
আপনার সময়ের সাংবাদিকতা আর আজকের সময়ের সাংবাদিকতায় আপনার কি মূল্যায়ন? এটা বলতে গেলে বঙ্গবীর, আপনার সাথে আমার সারা রাত বসে কথা বলতে হবে, এটা সন্দেহ নেই। তবে আমাদের সময় আমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সাংবাদিকতা করতে হতো। এক নম্বর ছিল সাংবাদিকতার কোনো রিকগনিশনই তখন ছিল না, যে সাংবাদিক যে বেতন পায় সে যে এটা যে একটা পেশা, এটারই স্বীকৃতি ঠিক মতো আমরা পাইনি কখনো। আমরা সাংবাদিকতায় এসেছি তখন এটা নেশার কারণে, যে সাংবাদিক হব, এই যে একটা নেশা ধরে গিয়েছিল। সম্মান চাওয়া এবং সম্মান পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল না আপনাদের মধ্যে? ছিল, নিশ্চয়ই ছিল। তখন তো সাংবাদিকের খুব সম্মান ছিল। বেশি সম্মান ছিল না আসলে। এমনি আমি আপনাকে বলি, একটা দেশের লোক খুব সম্মান করতো, ভরসা করতো। হ্যাঁ, কিন্তু ধরেন একটা খুব লাইট কথা বলা ঠিক হবে কিনা জানি না, তখন অনেক সাংবাদিকের কাছে মেয়ে বিয়েও দিতে চাইতো না। বাবা বলতো, কে তো খাওয়াতে পারবে না আমার মেয়েকে, সেটা ঠিক, কারণ পয়সা নেই, এটা কোনো পেশাই না। তো সেই অবস্থা থেকে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে এসেছি, অনেক দূরে গিয়ে এসেছি। আরেকটা এগিয়ে এসেছি, আমি আপনাকে বলি, আগে কিছু লোক ছিল মিশনারি, তারা হতো সাংবাদিক, যে আমার খাওয়া পড়া এগুলোর আমি চিন্তা ভাবনা আমার ঠিক কম, কিন্তু আমাকে দেশ সেবা করতে হবে। যখন আমাদের দেশে সাংবাদিকতা শুরু হয় ব্রিটিশ আমলের শেষের দিকের থেকে, তখন কিন্তু মিশনারি জিল নিয়েই সবাই আসতো। আবুল কালাম শামসুদ্দিন সাহেব, আবু জাফর শামসুদ্দিন সাহেব, কাজী মোহাম্মদ ইদ্রিস, কিছু আমাদের মুসলমান সাংবাদিকদের যদি নাম বলি, এরা 35 টাকা 70 টাকা বেতন পেত, কিন্তু এরা আসতো সাংবাদিকতা করার জন্যে। আর এখন কিন্তু এটা একটা রিকগনাইজড প্রফেশন, পেশা হয়ে গেছে। আচ্ছা, আর তখন সাংবাদিকতায় পড়াশোনার কোনো সুযোগ ছিল না। এখন ধরেন ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ জার্নালিজম হয়েছে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, ইকোনমিক জার্নালিজম, ডেভেলপমেন্ট জার্নালিজম, এগুলো সেই সময় ছিল না। তখন পৃষ্ঠা ছিল ধরেন 6 পৃষ্ঠা, আজাদ কাগজ ছিল 6 পৃষ্ঠার কাগজ, তার মধ্যে বিজ্ঞাপন বাদ দিলে আর কতটুকু থাকে জায়গা। আর এখন কাগজ হয়েছে যেমন ইন্ডিপেন্ডেন্ট, ধরেন 32 পৃষ্ঠার কাগজ ডেইলি, প্রচুর জায়গা আছে। সুতরাং বিভিন্ন রকমের জিনিস আপনার এখন দেওয়া যায়। সুতরাং আমি কথা না বাড়িয়ে একটা জিনিস মূল্যায়ন করব, যে এখন সাংবাদিকতা পেশা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। 2 নম্বর হলো কাজের পরিধি অনেক বেড়েছে এবং স্পেশালাইজেশন হয়েছে, যেমন যেগুলো আমি এখন বললাম, এইসব জিনিসগুলি কিন্তু এখন হয়েছে সাংবাদিকতাতে। তবে অন্যান্য আসপেক্ট যদি আলাপ করতে চান, যেটা আপনি নিশ্চয়ই ইঙ্গিত করেছেন বলে আমার ধারণা, সেগুলো আর একটু সময় লাগবে। সময় নিয়ে যদি সুযোগ দেন একবার আপনার সাথে আমি কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে স্টুডিওতে যখন পাবো আশা করেছিলাম, তখন যেটা ভেবেছিলাম যে যতখানি ভালো লাগবে, আসলে আলাপ করে তার চেয়ে অনেক বেশি ভালো লাগবে। আপনি আমাদের স্টুডিওতে এসেছিলেন, এজন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি আমাদের স্টুডিওতে আসায় আমাদের এই অনুষ্ঠান আরও মহিমান্বিত হয়েছে। আপনাকে আমাকে একটা সেকেন্ড সময় দেন, আমি বলি যে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত এবং আপনার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যে আপনি এই সুযোগ আমার করে দিয়েছেন। আপনাকে টেলিভিশন চ্যানেলের সঞ্চালকের ভূমিকায় এত সুন্দরভাবে পালন করতে দেখে আমার খুবই আনন্দ লাগছে এখন আজকে। আসলে আমি আর এই কাজে আসি নাই, আমি এসেছি দুটা কথা বলতে, দুটা কথা শুনতে এবং দেশের মানুষের কথা শুনতে। আপনাকে আবার আরেকদিন পাবো এটা আশা করে আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, সবার উপরে দেশ, এটা সাধারণ মানুষের একটা অনুষ্ঠান। এটা প্রতিদিন প্রচারিত হয় প্রতি শনিবার রাত 11:15। আবার পরদিন দেখা যায় সকাল 9:05। আমরা আজকে মাহবুবুল আলম সাহেবকে নিয়ে একত্রিত হয়েছিলাম। মস্ত বড় মানুষ, মস্ত বড় মাপের মানুষ, সারা জীবন লোভ লালসার ঊর্ধ্বে থেকে শুধু সাংবাদিকতাই করেছেন। জানি না তিনি তার কতখানি আপনাদের সামনে তুলে ধরতে পারলেন, এটা ভালো কতটা লাগলো কি লাগলো না। আমরা সমুদ্র জয় করেছি, এটা আমাদের বিজয়। ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে আমাদের বিরোধ এখনো আছে। দেশ বলেছে আরবিট্রেশনের মাধ্যমেই তারা নিষ্পত্তি চায়, আমরাও তাই চাই। আর যদি আমাদের যেটুকু চাওয়া পাওয়া সেটুকু যদি ভারতের সঙ্গে আলাপ করেও পাওয়া যায়,
আমি তো মনে করি না যে সেখানে কোনো অসুবিধার কোনো কারণ আছে। আমরা আবার আগামী শনিবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন সমস্যা এবং সমাধানের কথা আলাপ করব, অসুবিধার কথা আলাপ করব। দেশ আজকে খুবই নিয়ন্ত্রণহীন একটি অবস্থার মধ্য দিয়ে চলেছে। এই যে সাগররুনির কথা আলোচনা হলো, আজকের দিনের সাংবাদিকতা, অনেকেই সাংবাদিকদের উপরে ক্ষুব্ধ হয়ে আছেন, কারণ যেদিকেই তাকানো যায়, যেদিকেই বেরোনো যায়, সেদিকেই টেলিভিশন চ্যানেল কাজ করছে, সেখানেই পত্রিকা কাজ করছে। তাতে অনেকে বিরক্তও হন। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকরাও তাদের সীমার বাইরে চলে যায়। কিন্তু আমার কাছে মনে হয় এই ক্যামেরা, এই সাংবাদিকতা, এই পত্রপত্রিকা যদি না থাকতো, তাহলে আমরা যারা আজকে বিবেকহীন মানুষেরা রাষ্ট্র চালায়, সমাজ চালায়, তারা এই দেশটাকে ধ্বংস করে ফেলতেন। 1/11-এর সময় যে অত্যাচার হয়েছে, যদি শুধু ক্যামেরা না থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ছাত্র যে মারা যেত তার হিসেব নিকেশ নেই। সেই জন্য কষ্ট হলেও সাংবাদিকদের কলমকে সহ্য করতেই হবে। সাংবাদিকদের কলম, সংবাদের কলম বা ক্যামেরা, আমি মনে করি সত্য কথা বলে। আমি একেবারে ছোটবেলায় দেখেছিলাম, আমার ছবি তোলার খুব শখ ছিল। আমি ছোটবেলায় দেখেছি যে কারো কালো চুলে একটি সাদা চুল থাকলে, সাধারণ চোখে দেখা না গেলেও একটা ছবি তুললে দেখা যাচ্ছে ক্যামেরার চোখকে সেই সাদা চুল ফাঁকি দিতে পারে নাই। তাই আমি চাই, আমরা চাই, দেশবাসীও চায় যে সব সময় জনতার চোখ যেন সরকারের উপর, সমাজপতিদের উপর সব সময় থাকে। এই আশাবাদ ব্যক্ত করে আবার আগামী শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।